আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আপনাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সাধারণ জ্ঞান প্রশ্ন সলভ ক্লাস নিয়ে আজকেও আমি হাজির হয়েছি। আমি নাফিস ইকবাল। আমি আপনাদের সাথে আছি আজকে আগামী ১ ঘন্টা। ১ ঘন্টা থেকে বেশি সময় হতে পারে, যেটা হচ্ছে আপনাদের এই যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সাধারণ জ্ঞান প্রশ্ন সলভ ক্লাস নিয়ে। সো সবাই লাইভে যুক্ত হয়েছেন এবং আপনারা আপনাদের বন্ধু-বান্ধব এবং যত ফ্রেন্ড সার্কেল আছে যারা পরীক্ষা দিবে তাদেরকে শেয়ার করে দেন, যাতে ক্লাসটা তারা করে শেষ মুহূর্তের প্রস্তুতিটা নিয়ে নিতে পারে। আজকে মূলত সাজেশন ক্লাস থাকবে, সাথে হচ্ছে প্রশ্ন সলভ ক্লাস তো আছেই। তো সবাইকে লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং কে কোথা থেকে ক্লাসটা দেখছেন বা ক্লাসটা পার্টিসিপেট করেছেন সবাই হচ্ছে জানিয়ে দিতে পারেন। আপনাদের কমেন্টের ভিত্তিতে বুঝতে পারবো যে আপনারা ক্লাসে আছেন এবং আমার সাথে আছেন ক্লাস করার জন্য। এমডি আলী হাসান, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। মাইশামুনি, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি এখন আমার সাউন্ড ক্লিয়ার আছে। আলী হাসান বলে দিয়েছেন, থ্যাংক ইউ। হিমেল পারভেজ, ওয়ালাইকুম আসসালাম। সবাই নিজ নিজ জায়গা থেকে শেয়ার করে দিতে পারেন, না দিলে কিছু করার নাই, কমেন্ট করতে পারেন বা আপনার বন্ধুবান্ধবীগণকে মেনশন করে দিতে পারেন। দেখবেন যে একসাথে ক্লাস করলে অনেক ভালো লাগবে সবারই। সো আমরা এখনই শুরু করব। তার আগে হচ্ছে একটু কথা বলি। সবাই মূলত হচ্ছে প্রিপারেশন নিচ্ছেন শেষ মুহূর্তে, যেহেতু কিছুদিন পরেই হচ্ছে আপনাদের এই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পরীক্ষা। সো এই পরীক্ষার প্রস্তুতি আসলেই অনেকটা গুরুত্বপূর্ণ বলা যায়। আপনারা অনেকেই, গতকালকে আমি বলেছিলাম যে আজকে একটা সাজেশন ক্লাস নিব, সো সেই সাজেশন ক্লাসটা আজকে নিতে চাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সাইমুন নাহার, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ঠিক আছে, আমরা শুরু করে দিই ক্লাসটা। মানে সাজেশনটা আমি চাচ্ছি আমাদের ক্লাস শেষের দিকে দিব, কারণ আপনারা ক্লাস করেন না। ক্লাস করলে মানে সাজেশন দেওয়া যায়। দেখেন, ক্লাস করলে অনেক কিছু শেখা যায়। গত কয়েকদিন আপনাদের সাথে আমি ক্লাস নিচ্ছি। নর্মালি আমি খুব কম ক্লাস নেই, বাট আপনাদের সাথে গত কয়েকদিন ধরে ক্লাস নেওয়াতে অনেক কিছু বুঝতে পারলাম যে আপনারা ধৈর্য অনেক কম আমাদের আসলে। আমাদের দিন দিন এই যে ডেইলি লাইফে যে অনলাইন সেগমেন্টটা যুক্ত হওয়ার পর আমাদের ধৈর্য অনেক কমে যাচ্ছে। তো এই ধৈর্য কমার একটা বাস্তব প্রমাণ হচ্ছে অনলাইন ক্লাসে আসলে বোঝা যায়। সো চেষ্টা করি আমরা সবাই ক্লাসটা করার জন্য। ফয়সাল আহমেদ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, লিজেন্ড কেয়ারের পাবলিকিয়ান ভাই রাব্বি ইসলাম, কনগ্রাচুলেশন ভাই। অভিনন্দন, অতি শীঘ্রই আপনার সাথে দেখা হবে। হ্যাঁ, আমরা হচ্ছে আগামী ২২ তারিখ হচ্ছে পুরো লিজেন্ড কেয়ার টিম হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটিতে যাবে। যারা আমাদের প্রাক্তন স্টুডেন্ট ছিলেন তাদের সাথে একটা সংবর্ধনা অনুষ্ঠানে জয়েন করার জন্য ইনশাআল্লাহ। দেখি আমরা, এই যে দেখেন, এক্সক্লুসিভ সাজেশনের কথা বলেছিলাম, সাজেশন নিয়ে এখানে রেডি করা আছে। জাস্ট খালি আপনারা আপনাদের ফ্রেন্ডদের মেনশন দিয়ে দিলে আজকে সাজেশন পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আমরা আজকে প্রশ্ন সলভ দিয়ে শুরু করব। ফার্স্ট অফ অল, আমাদের প্রথম প্রশ্ন কি আছে? ব্লু ইকোনমি কোন বিষয়ের সাথে সম্পৃক্ত? ব্লু ইকোনমি কোন বিষয়ের সাথে সম্পৃক্ত? ঠিক আছে, সরি, ব্লু ইকোনমি কোন বিষয়ের সাথে সম্পৃক্ত? অ্যাজ ইউজুয়াল উইনোদের যে ব্লু ইকোনমি কি, ব্লুটা কি? নীল, রাইট? তাই তো, নীল। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ব্লু ইকোনমি হচ্ছে কি? নীল। এই নীলটা কি? ব্লু ইকোনমি নীল, ঠিক আছে। তো এটার অ্যান্সার করেন তো, ব্লু ইকোনমি কোন বিষয়ের সাথে সম্পৃক্ত? মানে সব থেকে সহজ একটা প্রশ্ন, যে ব্লু ইকোনমি কোন বিষয়ের সাথে সম্পৃক্ত। দেখি কে কোন অ্যান্সার দিতে পারেন। আচ্ছা, ব্লু ইকোনমি, এই ব্লু ইকোনমি কনসেপ্টটা আসলে আমরা এই জিনিসটা মনে রাখতে পারি যে আমাদের সমুদ্র যখন আমরা দেখতে যাই, সমুদ্রের পানি কেমন দেখা যায়? নীল দেখায় না? আমরা হচ্ছে যখন বিভিন্ন সমুদ্রের ভিডিও দেখি বা এরকম না, যে আমরা বিশেষ করে যে মেরিনারদের যখন ভিডিওগুলো দেখি, লাইক জাহাজের যে ভিডিওগুলো, আমরা কি দেখি যে আমাদের সমুদ্রের মানে যে ভিডিওগুলো থাকে, এগুলোতে কি থাকে নর্মালি? এগুলো হচ্ছে কি,
মানে ভিডিওতে কি নীল পানি পুরো নীল মতো দেখা যায়, একটা আবরণ দেখা যায়। সো এই ব্লু ইকোনমিটা সাধারণত হচ্ছে সমুদ্রের সাথে সম্পৃক্ত, ঠিক আছে। তো এখন আসি ব্লু ইকোনমি কনসেপ্টটা নিয়ে একটু কথা বলি। এই ব্লু ইকোনমি কনসেপ্টটা কে সর্বপ্রথম উপস্থাপন করেন এবং কত সালে উপস্থাপন করেন? আপনাদের কি জানা আছে? হ্যাঁ, একের বি, ঠিক আছে। আচ্ছা, ক্লাসের পার্টিসিপেট মনে হচ্ছে খুবই কম, যাই হোক সমস্যা নেই, আমরা আজকে ক্লাসটা কন্টিনিউ করতে থাকি। এই ব্লু ইকোনমি দেখেন কনসেপ্টটা হচ্ছে মূলত 1994 সালে 1994 মানে বেলজিয়ামের একজন অধ্যাপক, বেলজিয়ামের একজন অধ্যাপক কে ছিলেন? অধ্যাপক, বেলজিয়ামের একজন অধ্যাপক, নাম হচ্ছে কি ওনার হচ্ছে ওনার নাম হচ্ছে কি বলেন তো? এই কনসেপ্টটা কে সর্বপ্রথম হচ্ছে মানে দিয়ে থাকেন যে ব্লু ইকোনমি, যে সমুদ্র যে অর্থনীতি, ইকোনমি মানে কি অর্থনীতি, যে সামুদ্রিক যে অর্থনৈতিক বিষয়টা, এটা প্রথম কে কনসেপ্টটা দিয়ে থাকেন? সেটা হচ্ছে কি আমাদের গুন্টার পাউলি, ঠিক আছে। গুন্টার পাউলি ইনি সর্বপ্রথম হচ্ছে আমাদের এই যে ব্লু ইকোনমি কনসেপ্টটা হচ্ছে সামনে নিয়ে আসেন বা উপস্থাপন করেন। সো এবং এটা কত সালে? 1994 সালে, ঠিক আছে। 1994 অর্থাৎ 1994 সালে এইটা উনি করেন। যেটা হচ্ছে আরেকটা জিনিস কি জানেন, আমাদের এই যে বঙ্গোপসাগর আছে না, এই বঙ্গোপসাগর প্রায় হচ্ছে বিশ্বের 16% মাছ হচ্ছে মাছের যে উৎপাদন, এটা যোগান দিয়ে থাকে। এই ইনফরমেশনটা মানে আমি নর্মালি এটা আমি জানতাম না, বাট কয়েকদিন ধরে ঘাটাঘাটি করতে গিয়ে দেখলাম যে এই কনসেপ্টটা পেয়েছি যে বঙ্গোপসাগর, আমাদের যে বঙ্গোপসাগর আছে, এটা হচ্ছে প্রায় পুরা বিশ্বের 16%, অর্থাৎ এই যে 16% হচ্ছে এই যে মৎস্য উৎপাদনের হচ্ছে কি যোগান দেয় কে? বঙ্গোপসাগর। ক্লিয়ার? সো এই টপিকগুলো মাথায় রাখবেন যে ব্লু ইকোনমি, ঠিক আছে। তো ব্লু ইকোনমি কোন বিষয়ের সাথে সম্পৃক্ত? আমাদের সমুদ্র এই যে অর্থনীতি আছে এটার সাথে যুক্ত, ঠিক আছে। আই হোপ এটা ক্লিয়ার হয়ে গেছে। তো আমরা নেক্সট স্লাইডে দেখি আমাদের কি আছে। দেখেন, বাংলাদেশে কত সালে প্রথমবারের মতো জনশুমারি অনুষ্ঠিত হয়? বাংলাদেশে প্রথমবার মতো কত সালে জনশুমারি অনুষ্ঠিত হয়? ঠিক আছে, এটার অ্যান্সারটা দেন তো আমাকে একটু। অ্যান্সারটা দেন। বাংলাদেশে প্রথম কত সালে বাংলাদেশে কত সালে প্রথমবারের মতো এই যে জনশুমারি আর আদমশুমারি, আমাদের দুইটা বিষয়ে আর কি খুব কনফিউশন, তাই না? সো এটা একটু ক্লিয়ার করব আমি, জনশুমারি আর আদমশুমারি যে বিষয়টা। সো বাংলাদেশে কত সালে প্রথমবারের মতো জনশুমারি অনুষ্ঠিত হয়? আচ্ছা, এই জিনিসটা অ্যান্সার করেন। হ্যাঁ, কত সালে বাংলাদেশে কত সালে সর্বপ্রথম জনশুমারি অনুষ্ঠিত হয়? এটা খুবই সহজ একটা প্রশ্ন, যেটা হচ্ছে যারা মোটামুটি জিকে নিয়ে পড়াশোনা করেন বা জিকে নিয়ে ঘাটাঘাটি করেন, ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, এটা সহজে অ্যান্সার করতে পারবেন। এই জনশুমারি মূলত হচ্ছে 2013 সালের যে হচ্ছে সংসদে হচ্ছে একটা পরিসংখ্যান আইন পাশ হয়। এই আদমশুমারিটা তখন হচ্ছে জনশুমারি ও গৃহগণন, এইটার নাম দেওয়া হয় নতুন করে আর কি। সো এটার অ্যান্সার কি হবে আমাদের? আর এটা কত বছর পর পর অনুষ্ঠিত হয়? কত বছর পর পর অনুষ্ঠিত হয় বলেন তো? এটা আগে মূলত হচ্ছে আপনার যেটা বললাম যে আদমশুমারির নাম ছিল আদমশুমারি আর গৃহগণন, যে জিনিসটা আর কি। অনেকে বলেছেন দুয়ের সি, হ্যাঁ দুয়ের সি অ্যান্সার, ওকে ফাইন, অ্যান্ড আই নো যে দুয়ের সি, ইয়েস।
1974 সালে হয়। এখন দেখেন এই যে এটা আদমশুমারি আমরা চিনি, তাই না? 2023 সালে আর কি, 2023 সালে সংসদে আপনার হচ্ছে পরিসংখ্যান আইন হচ্ছে পাশ হয়। এই পরিসংখ্যান আইনে হচ্ছে এটা মূলত পরিসংখ্যান আইন, যে পরিসংখ্যান আইনটা পাশ হয় এইখানে হচ্ছে এই আদমশুমারিটা হচ্ছে মূলত তখন নাম ধারণ করে হচ্ছে কি আমাদের জনশুমারি, ঠিক আছে? আর এটা মূলত হচ্ছে কত বছর পর পর হয়? 10 বছর পর পর হয়। ক্লিয়ার? তাহলে এটার অ্যান্সার কি হবে? 1974 সালে। মানে বাংলাদেশে কত সালে প্রথমবার জনশুমারি অনুষ্ঠিত হয়? 1974 সালে। ইয়েস, 10 বছর পর পর অনুষ্ঠিত হয়। ইয়েস, হ্যাঁ, 15 থেকে 22 জুন 2022 লাস্ট হয়, মানে লাস্ট 2022 সালে এটা মানে অনুষ্ঠিত হয়, যে জনশুমারি ও গৃহগণনা। তারপরে হচ্ছে কি মাউরি কোন দেশের অধিবাসী? দিস ইজ দ্য আরেকটা হচ্ছে সব থেকে সহজ প্রশ্ন। আরেকটা হচ্ছে সব থেকে সহজ প্রশ্ন, সেটা হচ্ছে কি আরেকটা সহজ প্রশ্ন কি দেখেন, এই যে মাউরি কোন দেশের অধিবাসী? এই অধিবাসী নিয়ে মূলত একটা দুটো প্রশ্ন আপনারা পাবেন। তো মাউরি কোন দেশের অধিবাসী বলেন তো? মাউরি যে কোন দেশের অধিবাসী? 3 এ, হ্যাঁ, একজন অ্যান্সার করেছেন নিউজিল্যান্ড। ওকে, ফাইন। সো আমরা একটু দেখি, এখানে ফার্স্টে হচ্ছে আমরা একটা কোশ্চেন দেখি, সেটা হচ্ছে কি এইখানে নিউজিল্যান্ডের অধিবাসী, কলম্বিয়ার একটা অধিবাসীর নাম যদি আমরা বলতে যাই, সেটা হচ্ছে কি হবে? কলম্বিয়ার যে অধিবাসীদের নাম হচ্ছে কি, মানে অধিবাসী না, কলম্বিয়ার নাম বলা হতো নিউ গ্রানাডা, ঠিক আছে? আর আরেকটা হচ্ছে কি মেক্সিকোর নিয়ে এত মানে এটা এত ভালো লাগতেছে না, তারপরে দেখেন। আর অস্ট্রেলিয়া, আমাকে আরেকটা কোশ্চেন অ্যান্সার করেন তো, এটার অর্থ কি? এই মাওরিটার অর্থ কি? হ্যাঁ, 3 নিউজিল্যান্ড। আর শাবনাজ আক্তার সুমনা নিউজিল্যান্ড, এ নাজমুর, এ শিহাব আহমেদ নিউজিল্যান্ড, ফাহিম হাসান এ। ওকে, ফাইন, ঠিক আছে, আপনাদের অ্যান্সার ঠিক আছে। এখন দেখেন আমরা এখানে একটু জিনিসগুলো দেখি, এটার অর্থ কি? এই যে মাউরি, এই মাউরির অর্থ কি? এটার অর্থ হচ্ছে মূলত স্বাভাবিক, ঠিক আছে? আমি আজকে হিস্ট্রি পড়তেছিলাম মাহুরিদের, তো এরা এতটা হচ্ছে ইনোসেন্ট বলা যায়, মানে খুবই নাকি সহজ সরল একটা সাদামাটা প্রজাতি মানে এই অধিবাসী ছিল, মাটা প্রজাতির একটা মানুষ ছিল, যারা হচ্ছে বংশগত অনেক মানে কি বলে যে সহজ সরল আর কি। তো এই মাউরি অর্থ হচ্ছে কি স্বাভাবিক। তো মাউরি অর্থ আমরা জানলাম। দেন এইটা হচ্ছে মূলত নিউজিল্যান্ডের একটা অধিবাসী, ঠিক আছে? এই নিউজিল্যান্ডের যে অধিবাসী, এরা হচ্ছে মূলত ত্রয়োদশ থেকে চতুর্দশ হচ্ছে শতাব্দীর মাঝে হচ্ছে আপনার শতকে এরা পলিনেশিয়া, ঠিক আছে? পলিনেশিয়া মূলত কি পলিনেশিয়া, যে পলিনেশিয়া দ্বীপপুঞ্জ ছিল, এই দ্বীপপুঞ্জ থেকে হচ্ছে আসে আর কি, নিউজিল্যান্ডে আসে। কত শতাব্দী থেকে? ত্রয়োদশ অথবা চতুর্দশ শতাব্দীতে পলিনেশিয়া দ্বীপপুঞ্জ থেকে, ঠিক আছে? দ্বীপপুঞ্জ থেকে নিউজিল্যান্ডে আসে। সো এখন কি মাউরি কোন দেশে অধিবাসী? মূলত নিউজিল্যান্ডের। ক্লিয়ার? ইয়েস, মাউরি স্বাভাবিক। শিহাব আহমেদ জানি না। আচ্ছা, ঠিক আছে, জানতে হবে না, এখন জেনে নেন। এই যে দেখেন, মাউরি অর্থ হচ্ছে কি স্বাভাবিক। এটার অর্থ কি? স্বাভাবিক। ও সরি, বানান ভুল লিখছি আমি। স্বাভাবিক, ঠিক আছে? মাউরি অর্থ কি স্বাভাবিক। আর এটা মূলত হচ্ছে কোন অধিবাসী? 1300 মানে ত্রয়োদশ থেকে চতুর্দশ পলিনেশিয়া মানে এই সময়ের ভিতরে পলিনেশিয়া দ্বীপপুঞ্জ থেকে নিউজিল্যান্ডে আসে। আর এটা হচ্ছে কি মাউরি মূলত নিউজিল্যান্ডের একটি কি সব থেকে মানে মাউরি হচ্ছে নিউজিল্যান্ডের একটা অধিবাসী। ক্লিয়ার?
আশা করি 10টার আগে শেষ করবো আজকে ক্লাস ইনশাল্লাহ। এখন জানি না বাকিটা কি হয়। ক্লাস করতে থাকেন, ক্লাস কয়টায় শেষ হবে এটা নিয়ে চিন্তা না করে ক্লাস করতে থাকেন। তারপরে দেখেন 4 নম্বর কোশ্চেন কি, ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় কোনটি? এখানে দন্তস্ব বসবে না, ঠিক আছে? শেষ ভাইসরয় কে ছিলেন? ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন? তো আমরা এখানে যদি একটা বিষয় দেখি যে এই লর্ড কার্জনের বিষয়টা দেখি। লর্ড কার্জনের নাম আমরা সবাই জানি। লর্ড কার্জনের নাম কার সাথে, মানে কোন বিষয়টার সাথে যুক্ত ছিল? আমাকে একটু অ্যান্সার করেন তো। এই যে লর্ড কার্জন কোন বিষয়টার সাথে যুক্ত ছিলেন বা কোন বিষয়টার সাথে নাম যুক্ত ছিল? ঠিক আছে, 4-এর বি আমি মানলাম। এখন আমাকে অ্যান্সার দেন, এই লর্ড কার্জন কোন বিষয়ের সাথে যুক্ত ছিল? উনি আমরা মূলত বঙ্গভঙ্গ নিয়ে জানি। বঙ্গভঙ্গ নিয়ে তো আমরা জানি, তাই না? অনেক অনেক কিছু জানি বঙ্গভঙ্গ নিয়ে। সো এই কত সালে বঙ্গভঙ্গ হয়েছিল? কত সালে? রদ হয় কত? 1905 সালে, ঠিক আছে? তো লর্ড কার্জন সাথে এইটা সম্পৃক্ত। এখন লর্ড মাউন্ট ব্যাটেন, হ্যাঁ লর্ড মাউন্ট ব্যাটেন 1905, ঠিক আছে। কেস নাইম, আপনার অ্যান্সার ঠিক আছে, 1905 উনি বঙ্গভঙ্গ রোধ করেন বা এ করেন আর কি, যেটাই। লর্ড মাউন্ট ব্যাটেন, লর্ড মাউন্ট ব্যাটেন কে ছিলেন? এই যে লর্ড যে মাউন্ট ব্যাটেন, উনি হচ্ছে কে ছিলেন? এই যে শেষ ভাইসরয় ছিলেন, ঠিক আছে? শেষ ভাইসরয় উনি ছিলেন। আর তবে এইটা জেনে তো আমাদের মানে অ্যান্সার তো আমরা সহজে করতে পারি, বাট এই এমসিকিউ গুলার যে বাকি অপশন আছে, বাকি অপশনগুলো অবশ্যই কোনো না কোনো মিনিং আছে। এই মিনিংগুলো আমাদের জানা খুবই দরকার। তো দেখেন, এই যে লর্ড বেন্টিং কে ছিলেন? উনি হচ্ছেন বেঙ্গল প্রেসিডেন্সির হচ্ছে শেষ ও ভারতের কি ছিল? প্রথম গভর্নর জেনারেল ছিলেন। প্রথম প্রেসিডেন্সির হচ্ছে আপনার কি ছিলেন? শেষ ও কি ছিলেন বলেন তো? ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন। তাহলে কি, এই যে লর্ড বেন্টিং কে ছিলেন বেঙ্গল প্রেসিডেন্সির শেষ ও ভারতের প্রথম গভর্নর ছিলেন, মানে ভারতের প্রথম গভর্নর ছিলেন। ক্লিয়ার? 4-এর বি, হ্যাঁ আলিজাকে। আচ্ছা আলিজাকে, গুড, নামটা অনেক সুন্দর আলিজাকে। তারপর হচ্ছে লর্ড হেস্টিং কে ছিলেন? এই হেস্টিং ছিলেন, সরি আমার এইখানে একটু মিস্টেক হয়েছে। বলেন লর্ড হেস্টিং কে ছিলেন? ইনিও একজন ব্রিটিশ ভারতের গভর্নর ছিলেন, ঠিক আছে? ব্রিটিশ ভারতের গভর্নর ছিলেন। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সারটা কি? ব্রিটিশ ভারতের শেষ হচ্ছে কি? লর্ড লর্ড মাউন্ট ব্যাটেন। ক্লিয়ার? হ্যাঁ, ইতিহাস আসলে সবার কাছে ভালো লাগে, আমার কাছে খুব ভালো লাগে। আচ্ছা, কোশ্চেন ব্যাংক সলভ করলে আমি কমন পাবো কি না? কোশ্চেন ব্যাংক আসলে গতদিনও বলছিলাম যে আপনি কোশ্চেন সলভ করতে থাকবেন, দেখবেন যে টপিকগুলো দেখবেন, এই টপিক অনুযায়ী আপনি পড়তে থাকবেন। এই টপিক অনুযায়ী পড়লে দেখবেন যে ওইখানের ওই টপিক রিপিট হচ্ছে, বাট কোশ্চেন কখনো আসলে রিপিট হয় না কোনো ভার্সিটিতে। জাস্ট খালি টপিকের ভিতরে হচ্ছে প্রশ্নগুলো রিপিট হয়। তারপরে দেখেন, বাংলাদেশ ক্রিকেট দল কোন দেশের বিরুদ্ধে প্রথম, ইয়েস, সতীদাহ প্রথা বিলুপ্ত করতে সহায়তা করে, এটা আমি ভাবতেছিলাম। তারপর দেখেন, বাংলাদেশের ক্রিকেট দল কোন দেশের বিরুদ্ধে প্রথম টেস্ট, এই যে আমাদের এই যে টেস্ট না, এই যে ভুল লেগেছে, টেস্ট খেলে।
বাংলাদেশ ক্রিকেট দল কোন দেশের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলে? না, কোন দেশের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলে এটা কে বলছে? জিম্বাবুয়ে? কেস নাইম? জিম্বাবুয়ে না ভাই, জিম্বাবুয়ের সাথে দেখেন, জিম্বাবুয়ের সাথে বাংলাদেশ হচ্ছে প্রথম টেস্ট মনে হয় কি করে, জয়লাভ করে না, প্রথম জয়লাভ করে টেস্ট ওইটাই। এই টেস্টের ধরেন এই প্রশ্নটা না আসে এখানে আসলো, বাংলাদেশ খেলাধুলা বিষয়ে কোশ্চেন তো যে কোনো সময় আসতে পারে। দেখেন বাংলাদেশ প্রথম টেস্ট স্ট্যাটাস লাভ করে কত সালে? বাংলাদেশ প্রথম টেস্ট স্ট্যাটাস লাভ করে কত সালে? স্ট্যাটাস লাভ করে কত সালে? লাভ করে কত সালে? বাংলাদেশ ক্রিকেট দল কোন দেশের বিরুদ্ধে টেস্ট খেলে? এবং আমি এখানে প্রশ্ন করলাম আপনাদের যে বাংলাদেশ প্রথম টেস্ট স্ট্যাটাস লাভ করে কত সালে? হ্যাঁ, 5-এর সি, ঠিক আছে। ওকে, 5-এর সি একজন অ্যান্সার করেছেন। ওকে, লক করলাম। দেন আমাকে অ্যান্সারটা দেন। বাংলাদেশ প্রথম টেস্ট স্ট্যাটাস লাভ করে কত সালে? অ্যান্সার করেন তো দেখি, কে কেমন খেলাধুলা, বাংলাদেশের খেলাধুলা তো সবাই পাগল হয়ে যান যে খেলা দেখবো খেলা দেখবো। এখন এই কোশ্চেন অ্যান্সার করেন। বাংলাদেশ প্রথম টেস্ট স্ট্যাটাস লাভ করে হচ্ছে আপনার 2000 সালে। 2000 সালে বাংলাদেশ প্রথম টেস্ট স্ট্যাটাস লাভ করে হচ্ছে আপনার 2000 সালে। এবং কততম? 10ম দেশ হিসেবে মনে হয়। ক্লিয়ার? বাংলাদেশ প্রথম টেস্ট স্ট্যাটাস লাভ করে কত সালে? 2000 সালে। এবং কত জুন? 26 জুন। ক্লিয়ার? 26 জুন। আচ্ছা, অপশন দিলে 1991 না রে বাবা, হ্যাঁ 2000 সালে। সারা খান 2000 সালে, আনিকা ইসলাম তিশা 2000 সালে। হ্যাঁ, 2000 সালে প্রথম টেস্ট স্ট্যাটাস লাভ করে এবং 26শে জুন সে মানে ডেটটা ছিল 26শে জুন আর কি। এবং এই টেস্টটা ছিল হচ্ছে আপনার সম্ভবত 10 থেকে 13ই নভেম্বর। 10 থেকে 13ই নভেম্বর। এটা হচ্ছে ভারতের সাথে মানে এই যে অভিষেক টেস্টটা খেলে আর কি, প্রথম টেস্ট স্ট্যাটাসটা আর কি যখন লাভ করে। ক্লিয়ার? তাহলে কি টেস্ট স্ট্যাটাস কোন দেশের সাথে? কোন দেশের সাথে আমাদের? ভারতের সাথে, ঠিক আছে। এখন নেক্সট কোশ্চেন, সেটা হচ্ছে কি আমাদের, ইয়েস 10 থেকে 13 নম্বর। বাংলাদেশের খেলা দেখি না ভাই, আমিও এককালে দেখতাম, এখন আর দেখি না। ঠিক আছে, ভালো, আমি দেখি না আর কি। দেখেন ফা হিয়েন, ফা হিয়েন এই যে ফা হিয়েন কোন দেশের পর্যটক ছিলেন? ফা হিয়েন কোন দেশের পর্যটক ছিলেন বলেন তো এটা? ফা হিয়েন কোন দেশের পর্যটক ছিলেন? 6-2। হ্যাঁ, নাম দেখেই বুঝে যাবেন যে কে মানে কোন দেশের পর্যটক ছিলেন উনি। এই ফাহিয়েন যখন হচ্ছে প্রথম মানে এতে বের হন, মানে প্রথম বাংলায় আসেন, তখন হচ্ছে ক্ষমতায় ছিলেন হচ্ছে, কে ছিলেন ক্ষমতায়? দ্বিতীয় চন্দ্রগুপ্ত, ঠিক আছে। উনি সময় ক্ষমতা ছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত, এবং উনি হচ্ছে একজন চীনা নাগরিক বা চীনা পর্যটক। এই যে নাম শুনেই হিয়েন, হিয়েন হিয়েন হিয়েন, একটা চীনা ভাষা আছে, চীনা ভাষা দেখলে বোঝা যায় যে এটা কোন দেশের ভাষা। সো ফাহিয়েন কোন দেশের? চীনা। সো ক্যান মুভ আওয়ার নেক্সট স্লাইড। আমাদের নেক্সট স্লাইড কি আছে? জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম নারী সভাপতি কে ছিলেন? গতকালকে একটা নিউজ হয়েছে, বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয়, অর্থাৎ যে শিক্ষা মন্ত্রণালয় আছে এখানে প্রথম মহিলা সচিব। এই অ্যান্সারটা মানে
জিকে আসলে সহজ হবে কিনা এটা টিচাররা জানেন, আমরা গত বছরের প্রশ্ন সলভ করতে আশা করি সহজ হবে। আপনারা ক্লাসগুলো করতে থাকেন, দেখবেন যে অনেক কিছু বিষয় জেনে যাচ্ছেন এবং এই বিষয়ের ভিতরে প্রশ্নগুলো মোটামুটি থাকবে। সো দেখেন এখানে কি জাতিসংঘের প্রথম নারী সভাপতি কে ছিলেন, এটা যেহেতু 22-23-এর প্রশ্ন, সো তৎকালীন সময়ে সাম্প্রতিক না, মানে ওই সময়ের সাম্প্রতিক প্রশ্নগুলো আপনারা পাবেন, যদি এটা সাম্প্রতিক না। সো জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম নারী সভাপতি কে ছিলেন? 7-3, হ্যাঁ, বিজয়া লক্ষ্মী পণ্ডিত। এই প্রশ্নগুলোতে আমরা সময় নষ্ট না করি, বাট আপনারা দেখে রাখেন আর কি, বিজয়া লক্ষ্মী পণ্ডিত। তারপর কি 8 নম্বর প্রশ্ন কি আছে আমাদের? অর্থশাস্ত্র। অর্থশাস্ত্র এর রচয়িতাকে সরি, ইয়েস, বিজয় লক্ষ্মী পণ্ডিত। এই যে অর্থশাস্ত্র এর রচয়িতাকে, এই যে অর্থশাস্ত্র এর রচয়িতাকে, হ্যাঁ, এই কেস নাইম আপনি অ্যাডভান্স, আমি বুঝতে পেরেছি ভাই। দেখেন এই যে মেগাস্থেনিস যেটা আছে, ইনার একটা গ্রন্থ আছে, এই গ্রন্থটার নাম কি? এটা হচ্ছে কি ইন্ডিকা, ঠিক আছে। এই যে বাণভট্ট, ইনি মূলত হচ্ছে আপনার সপ্তম শতাব্দীর হচ্ছে ভারত থেকে আসা একজন কবি ও সাংস্কৃতিক গদ্য লেখক ছিলেন। মানে এই যে বাণভট্ট, যে ইনি হচ্ছে সপ্তম শতকে হচ্ছে ভারত থেকে আসা একজন হচ্ছে সংস্কৃত মানে কে ছিলেন, সংস্কৃত গদ্য লেখক এবং হচ্ছে কে ছিলেন একজন কবি ছিলেন, ঠিক আছে। ওনার যে রচিত গ্রন্থটা ছিল ওইটা কি আমাদের, ওনার গ্রন্থটা কি বলতে পারবেন আপনারা? হ্যাঁ, 9D, ইয়েস, হর্ষবর্ধনের কবি, হর্ষ চরিত, ইয়েস। তারপর কি তাহলে এটার অ্যান্সার কি আমাদের? অর্থশাস্ত্র হচ্ছে কি কৌটিল্য। কৌটিল্যর যে রচয়িতা যেটা ছিল, রচিত গ্রন্থ হচ্ছে কি আমাদের মানে অর্থশাস্ত্র। ক্লিয়ার? ইয়েস, 8-এর ডি, জান্নাতি আয়েশা ডি হবে, আমদি হাসান আলী ডি, আব্দুল কাদের ডি, হ্যাঁ ডি, অ্যান্সার ডি এবং আপনারা রাইট। সো এরকম টাইপের প্রশ্নগুলো থাকবে। ইতিহাস নিয়ে প্রশ্ন থাকবে না এমন কোনো কথা না, ইতিহাস নিয়ে প্রশ্ন থাকতেই পারে, থাকবেই, একটা হলেও থাকবে, দুইটা হলেও থাকবে, মোটামুটি থাকবে। দেখেন বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম আরব দেশ কোনটি? বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম আরব দেশ কোনটি? ইয়েস, 9-এর সি অ্যান্সার দিয়েছেন আপনারা, 9-এর সি। বাংলাদেশকে, ইয়েস, আমি ইতিহাস ছিল সাবজেক্ট, আমি ইতিহাস সাবজেক্ট ছিল না, আমার ইতিহাস সাবজেক্ট ছিল, এটা বলবেন। কি ভুলভাল মানে লেখেন আপনারা, আপনি ইতিহাস হলে তো বিপদ। যাই হোক, বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম আরব দেশ কোনটি? বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আরব দেশ কোনটি? দেখেন এইখানে আমাদের ফার্স্ট যে অপশনটা আছে, সরি, এই যে কুয়েত, কুয়েতকে মানে কুয়েত কত সালে স্বীকৃতি দেয়? 1973 সালে, ঠিক আছে, 1973 সালে। কত? 4 নভেম্বর, মানে 4 নভেম্বর, 4 নভেম্বর। তারপরে সিরিয়া কখন স্বীকৃতি দেয়? সিরিয়া স্বীকৃতি দেয় হচ্ছে আপনার 16 মে 1972। ইরাক কত সালে স্বীকৃতি দেয় বলেন তো? মানে আমাদের বলছে যে প্রথম আরব দেশ কোনটি, সো এটার অ্যান্সার কি? আপনারা বলেছেন অনেকে ইরাক, তো ইরাক কত সালে স্বীকৃতি দেয়?
1972 সালে, তাই না? আর সৌদি আরব কত সালে স্বীকৃতি দেয় বলেন তো? সো এটার অ্যান্সার কি হবে আমাদের? এটা জানেন না? ছি, আমিও আসলে জানি না কত সালে স্বীকৃতি দেয় সৌদি আরব। আচ্ছা, সৌদি আরব বাংলাদেশে কত সালে স্বীকৃতি দেয় একটু বলেন তো আমাকে, আমার এটা খুব জানতে মন চাচ্ছে। অ্যান্সার দেন, অ্যান্সার দিতে পারলে আজকে আপনাদেরকে গিফট দিব আমি, জান। সরি, এখানে আমার একটু ভুল হয়েছে, সেটা হচ্ছে যে সিরিয়া বাংলাদেশকে আসলে স্বীকৃতি দেয় হচ্ছে আপনার কত সালে? 1973 সালে। ঠিক আছে, 1973 সালে। আর ইরাক হচ্ছে আপনার 8 জুলাই 1900, আমি দুইটা আর কি মিক্স আপ করে ফেলেছি আর কি, 8 জুলাই 1972। আর সৌদি আরব সম্ভবত হচ্ছে আপনার বাংলাদেশকে স্বীকৃতি দেয় হচ্ছে কত? 1900 কত বলেন? আচ্ছা, মনে থাকা লাগবে না, এটার অ্যান্সার কি হবে আমাদের? ইরাক। ঠিক আছে, প্রথম আরব দেশ হিসেবে স্বীকৃতি দেয় কে? ইরাক। চ্যাট জিপিটি দেখে এসে বলবেন? আচ্ছা, চ্যাট জিপিটি আসলে বর্তমান সময়ে সবারই বেস্ট ফ্রেন্ড বলা যায়। আপনি ইউনিভার্সিটি দেখেন বা সব জায়গায় দেখেন, চ্যাট জিপিটি ছাড়া কেউ আসে না। আচ্ছা, এই যে আমাদের আইনস্টাইনের প্রশ্ন চলে এসেছে। কোন দেশে আলবার্ট আইনস্টাইন জন্মগ্রহণ করেন? কোন দেশে আলবার্ট আইনস্টাইন জন্মগ্রহণ করেন? কোন দেশে আলবার্ট আইনস্টাইন জন্মগ্রহণ করেন? জান্নাতি আশা, সবাই চ্যাট জিপিটি দেখে এসে বলবেন। এমডি শরীফুল ইসলাম। আচ্ছা, হ্যাঁ, আলবার্ট আইনস্টাইন কোন দেশে জন্মগ্রহণ করেন? জার্মানিতে। ঠিক আছে, জার্মানি। দিস ইজ এই কোশ্চেনে বেশি সময় নষ্ট না করে আমরা সামনের দিকে আগাই। দ্য ওয়েলথ অফ নেশনস, দ্য ওয়েলথ অফ নেশনস, দ্য ওয়েলথ অফ নেশন গ্রন্থটির লেখককে? দ্য ওয়েলথ অফ নেশন গ্রন্থটির লেখককে? ইয়েস, আমরা জার্মানিকে পার করে এসেছি। এখন দেখেন দ্য ওয়েলথ অফ কি, দ্য ওয়েলথ অফ নেশনস গ্রন্থটির লেখককে? 10-এর এ, হ্যাঁ 10-এর এ চলে এসেছি আমরা। আচ্ছা, 11-এর এ বলেছেন অনেকে। ঠিক আছে, আমরা দেখি এখন একটু খুঁজে। এই যে দেখেন এইখানে যে জন লক আছে, এই জন লকের যে একটা গ্রন্থ আছে, গ্রন্থটার নাম কি আমাদের? সেকেন্ড, আপনারা বলেন তো এই যে এটার গ্রন্থের লেখক কি? এরকম প্রশ্ন ধরেন একটা মানে দিয়ে অন্যটা আসলো, মানে এই অপশন, মানে সেম ক্যাটাগরির প্রশ্ন থাকলো বাট চেঞ্জ হয়ে গেল, তখন আপনারা কি করবেন? মানে এই জন্য মূলত হচ্ছে আপনাদের কোশ্চেন সলভ ক্লাসটা নেওয়া হয়, যে এইখানে হচ্ছে দেখেন একটা প্রশ্ন মূলত হচ্ছে একটা প্রশ্ন দিয়ে আপনি চারটা জিনিস, মানে চারটা অপশনের অ্যান্সার জানতে পারতেছেন। তো আমাকে বলেন তো এই যে জন লক এর গ্রন্থটার লেখক কে? মানে এর যে একটা গ্রন্থ আছে, গ্রন্থটার নাম কি? দেখেন এটার নাম কি আমাদের? সেকেন্ড ট্রিটিস, সেকেন্ড ট্রিটিস অফ গভর্নমেন্ট। ঠিক আছে,
তো জন লকের গ্রন্থটার নাম কি আমাদের সেকেন্ডিটিস অফ গভর্নমেন্ট। ক্লিয়ার? দেখেন কত মানে সহজে আপনারা এই অ্যান্সারটাও পাইলেন যে সেকেন্ডিটিস অফ গভর্নমেন্ট এটা কার। দেখেন আর এখন যদি আমরা এই যে দেখি জন স্টার্টু মিল এর গ্রন্থটার নাম কি হতে পারে? এর গ্রন্থটার নাম হচ্ছে আমাদের কি হতে পারে বলেন তো? দা ক্যাপিটাল। তারপর হচ্ছে এই যে কার্ল মার্কস। আমরা এটা অ্যান্সার জানি যে দ্য ওয়েলথ অফ নেশনস গ্রন্থের লেখক হচ্ছে অ্যাডাম স্মিথ। এখন দেখেন এই যে জন লকেরটা কি সেকেন্ড ট্রিটিস অফ দ্য গভর্নমেন্ট, আর হচ্ছে কি স্টার্টু মিল হচ্ছে দ্য ক্যাপিটাল। আর যদি কার্ল মার্কসের কথা চিন্তা করি, কার্ল মার্কসের গ্রন্থটার নাম কি হতে পারে বাচ্চারা? হ্যাঁ, ইকোনমিক্স থেকে ইয়েস এক্স্যাক্টলি। ও সরি 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 সরি, আমারই ভুল হয়েছে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমি ভুল লিখছি এখানে। জন স্টার্টু মিল এটার লেখা হচ্ছে আপনার জন স্টার্টু মিলের হচ্ছে কি লিবার্টি। ঠিক আছে, এটার লেখা কি লিবার্টি। আমি এখানে ভুল বলেছি একটু, মাথা কাজ করতেছে না আমার আসলে। লিবার্টি। আর এই কার্ল মার্কসের লেখাটা হচ্ছে কি ক্যাপিটাল। ক্লিয়ার? হ্যাঁ, দাস ক্যাপিটাল। দাস মানে ইংলিশে হচ্ছে ওইটাকে বাংলা আসলে দা দা ক্যাপিটাল হয়ে যাবে, দাস ক্যাপিটাল সেম, দুইটাই হচ্ছে সেম। ইয়েস, কার্ল মার্কস দাস ক্যাপিটাল, এটা আমার মিস্টেক হয়েছিল এখানে হচ্ছে আমি মানে জন স্টার্টু এই কার্ল মার্কসের জায়গায় জন স্টার্টু লিখে ফেলেছি আর কি। আর জন স্টার্টু হচ্ছে কি আপনার ইয়েস। সো দ্য ওয়েলথ অফ নেশনস এর লেখক হচ্ছে কি অ্যাডাম স্মিথ। আর হচ্ছে আপনার এই যে জন লক, এটা হচ্ছে সেকেন্ড ট্রিটিস অফ দ্য গভর্নমেন্ট হচ্ছে জন লক। জন স্টার্টু হচ্ছে লিবার্টি, আর হচ্ছে ওয়ান লিবার্টি, আর হচ্ছে কার্ল মার্কস হচ্ছে আপনার দাস ক্যাপিটাল। ক্লিয়ার? দেখেন নিচের কোন উপাদানটি পেন্সিল তৈরিতে ব্যবহার করা হয়? এটা সব থেকে ছোট বাচ্চাও এই অ্যান্সার দিতে পারে যে নিচের কোন উপাদানটি নিচের কোন উপাদানটি পেন্সিল তৈরিতে ব্যবহৃত হয়? গ্রাফাইট। গ্রাফাইট, ঠিক আছে। কয়লাও, সিলিকনও না, কয়লাও না, ফসফরাসও না, দুইটাই হচ্ছে দা গ্রাফাইট। ক্লিয়ার? আপনারা কি ক্লাসে আছেন? ক্লাসে থাকলে রেসপন্স করেন দেখি। সো এটার কি নিচের কোন উপাদানটি পেন্সিল তৈরিতে ব্যবহৃত হয়? গ্রাফাইট। তো 12 নম্বর প্রশ্ন শেষ আমাদের। এখন দেখি অর্থনীতিতে মাইক্রো এবং ম্যাক্রো, এই দেখছেন অর্থনীতি বিষয়ক প্রশ্ন কতগুলা পাইলাম, যে অর্থনীতির লেখক, তারপর মানে বিভিন্ন গ্রন্থের লেখক, তারপর হচ্ছে অর্থনৈতিক বিষয়ক প্রশ্ন। যেমন দেখেন মাইক্রো এবং ম্যাক্রো শব্দ দুটির প্রথম ব্যবহার কে করেন? মাইক্রো। আর যারা ইকোনমিক্সে পড়াশোনা করেন তারা এই বিষয়টা নিয়ে খুব প্যারা খান যে মাইক্রো অ্যান্ড ম্যাক্রো। সো এই মাইক্রো ইয়েস 13D। 13D কেমনে ভাই? 13D হবে অ্যান্সার? 12D অ্যান্সার হইতে পারতো না, 12Dও না, 12A ছিল। তারা ভুল অ্যান্সার দিচ্ছেন না আমি ভুল পড়াচ্ছি বলেন তো? বুঝতেছি না তো আপনাদের কথা। সহজ একটা প্রশ্ন অ্যান্সার আপনারা ভুল দিচ্ছেন, সি।
এই আপনারা অ্যান্সার ঠিক দেন। অর্থনীতিতে মাইক্রো অ্যান্ড ম্যাক্রো শব্দটি প্রথম ব্যবহার কে করে? একজন সবাই হচ্ছে ডি বলতেছেন, 13 ডি, 13 ডি কেন হবে? একজন বলছে 13 এ। আরে 13 এ কেন হবে ভাই? এটা হবে মূলত হচ্ছে আপনার এই যে রাগনার ফ্রিশ, রাগনার ফ্রিশ, ঠিক আছে? হ্যাঁ, 13 বি রাগনার ফ্রিশ। তো এইখানে এই যে অমর্ত্য সেন, যিনি হচ্ছে কি উনার যে একটা ছিলেন, মানে বিষয়বস্তুর জন্য উনি নোবেল পুরস্কার লাভ করেন না, ওটা হচ্ছে কি কল্যাণ অর্থনীতি এবং সামাজিকরণ, ঠিক আছে? এই কারণে মানে এই থিওরিটার হচ্ছে প্রবর্তক উনি আর কি, কল্যাণ অর্থনীতি ও হচ্ছে সামাজিকরণ। আর হচ্ছে কি আলফ্রেড মার্শাল, এই যে মার্শাল যেটা, সেটা হচ্ছে কি নয়া ধ্রুপদী অর্থনীতি, ঠিক আছে? মার্শাল হচ্ছে কি নয়া ধ্রুপদী অর্থনীতি। আর এই যে অ্যাডাম স্মিথ আছে না, সো উনিও কি বলছে আর কি, দেখেন, ধ্রুপদী অর্থনীতি, ধ্রুপদী অর্থনীতি, তারপর হচ্ছে জিডিপি তত্ত্ব, মুক্তবাজার অর্থনীতি, এগুলো সব হচ্ছে উনি প্রবর্তন করেন, যে অ্যাডাম স্মিথ। ইয়েস, 13 বি, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি, আপনারা পারেন। তারপর হচ্ছে কি মার্শাল তো বললাম যে হচ্ছে উনি নয়া ধ্রুপদী অর্থনীতি। আর এই যে অমর্ত্য সেন কি বললাম, যে কল্যাণ অর্থনীতি এবং সামাজিকরণ। ক্লিয়ার? সো এটার অ্যান্সার কি হবে আমাদের? রাগনার ফ্রিশ, উনি হচ্ছে প্রথম মাইক্রো আর ম্যাক্রো দুইটা শব্দ প্রবর্তন করেন বা ব্যবহার করেন। এই যে মনপুরা 70 বা 70 যেটাকে বলে, মনপুরা 70 এর মনপুরা 70 এর মানে 70টা কি? মনপুরা 70টা কি? মনপুরা 70টা কি? ইয়েস, মনপুরা 70টা কি হতে পারে? এটা হচ্ছে একটা কি চিত্রকর্ম, এবং এই চিত্রকর্মটার স্রষ্টাকে, মানে এই চিত্রকর্মটা কে আঁকেন? আমি লিখবো না, বলেন তো আপনারা এটার কি আঁকেন? হ্যাঁ, 14 এ, ঠিক আছে, 14 কর্ম। এবং এইটা যে চিত্রকর্মটা যে আর্টিস্ট হচ্ছে সৃষ্টি করেন, এটার নাম কি? তার নাম কি? মনপুরা 70। ওকে, আমরা সামনের দিকে আগাই, বুঝছি। কোন বিপ্লবকে অক্টোবর বিপ্লব বলা হয়? আমি ফার্স্ট স্লাইডে, মানে ফার্স্ট যে সলভ ক্লাসটা নিয়েছিলাম, এখানে অক্টোবর বিপ্লব নিয়ে কথা বলেছিলাম। তো আজকে আবার এই সেম প্রশ্নটা এসেছে, দেখেন, যে কোন বিপ্লবকে অক্টোবর বিপ্লব বলা হয়। এই সেম টপিকের ওইখানে আরেকটা প্রশ্ন ছিল, মানে এই প্রশ্ন বললাম না যে টপিক সেম থাকে, বাট ওই যে প্রশ্নগুলো একটু উল্টাপাল্টা থাকে, শাফল করা থাকে। তো এখানে কি, কোন বিপ্লবকে অক্টোবর বিপ্লব বলা হয়? এই যে অক্টোবর বিপ্লব বলা হয় কোন বিপ্লবকে? হ্যাঁ, জয়নুল আবেদিন, ঠিক আছে, আমি এটাই তো তখন বললাম যে জয়নুল আবেদিন। কোন বিপ্লবকে অক্টোবর বিপ্লব বলা হয়? এখানে দেখেন, এই যে ফরাসি বিপ্লব, তাই না? ফরাসি বিপ্লব কত সালে সংগঠিত হয়? এটা 1700 কত, 1700, সম্ভবত 1789 থেকে 18 ওই 1700 কত, 1789 থেকে 1799। আপনারা কমেন্ট করতেছেন, আমি কমেন্টগুলো দেখতেছি বসে বসে। হ্যাঁ, এই 15 কেন হবে রে ভাই? কোন বিপ্লবকে অক্টোবর বিপ্লব বলা হয়? এটা 15 কেন হবে? হ্যাঁ, 1789 থেকে 1989 থেকে 1799 পর্যন্ত হচ্ছে ফরাসি বিপ্লব সংগঠিত হয়। এই যে শিল্প বিপ্লবটা কত সালে সংগঠিত হয়, এগুলো হিস্ট্রি আসলে অনেক, মানে লং একটা ক্লাস নিতে হয়, সো সময়ও কম, সেজন্য আমরা শর্ট করে এখন জিনিসটা দেখি। এই যে শিল্প বিপ্লব কত সালে হয়? দেখুন, শিল্প বিপ্লব হচ্ছে আমাদের কত, 1760 থেকে, 1760 থেকে কত কত
শিল্প বিপ্লব কত সালে? আমার নেটের সমস্যা নাকি আপনাদের? হ্যাঁ, 1917 সালে বুঝছি তো যে রুশ বিপ্লব কত হয়। এই রুশ বিপ্লব হচ্ছে আপনার সরি, রুশ বিপ্লবটা হচ্ছে কি 1917 সালে। এবং এই অক্টোবর বিপ্লব আর রুশ বিপ্লব, মানে এই অক্টোবর বিপ্লবকেই বলা হয় হচ্ছে রুশ বিপ্লব। এই রুশ বিপ্লব হওয়ার কারণে মূলত হচ্ছে সোভিয়েত ইউনিয়ন হওয়ার একটা হচ্ছে কি হয়, মানে একটা দ্বার উন্মোচন হয়ে যায়। এবং এই যে অক্টোবর বিপ্লব যেটাকে বলেন বা রুশ বিপ্লব যেটাকে বলেন, সেটা হচ্ছে কি, এটা হচ্ছে ভ্লাদিমির লেনিনের নেতৃত্বে তখন হচ্ছে বলশেভিক ক্ষমতা দখল করে। আর এই ক্ষমতা দখল করাকে মানে দখল করার পরেই মূলত সোভিয়েত ইউনিয়ন তৈরি হওয়ার একটা প্রেক্ষাপট তৈরি হয়। আর যে কোরিয়ান বিপ্লব, এই কোরিয়ান বিপ্লবটা কত সালে হয়? এটা হচ্ছে 1950 থেকে 1953 সালে। ক্লিয়ার? তাহলে আমরা এই যে অক্টোবর বিপ্লব, যে অক্টোবর বিপ্লবটা কি নামে পরিচিত? এই রুশ বিপ্লব নামে পরিচিত। ঠিক আছে, অক্টোবর বিপ্লবটা হচ্ছে রুশ বিপ্লব নামে পরিচিত। ওকে, সো আই হোপ এটা ক্লিয়ার। কিয়োটো প্রোটোকল কোন বিষয়ের সাথে সম্পৃক্ত? 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 এখানে অপশন আছে শান্তি, কৃষি, বাণিজ্য, পরিবেশ। ঠিক আছে, আমরা একটু ভাবি। 16D, আরে আপনারা তো দেখি সবই জানেন, জানেন ভালোই। এই কিয়োটো বিপ্লবটা, কিয়োটো বিপ্লব পড়াইতে পড়াইতে আমি বিপ্লবই বলে ফেলতেছি। জীবনও বিপ্লব চলতেছে, তো মানে সময়, এই যে আপনাদের সাথে পড়ানো একটা বিপ্লব হয়ে যাচ্ছে। তো এই কিয়োটো প্রোটোকল কোন বিষয়ের সাথে সম্পৃক্ত ছিল? আমাদের পরিবেশ। আমি মানলাম পরিবেশের সাথে। এবং আমার প্রশ্ন হচ্ছে এটা কত সালে স্বাক্ষরিত হয় এবং কোন শহরে? এই যে কিয়োটো যে প্রোটোকল আছে, এইটা হচ্ছে আপনার 1916 সি বলেন একজন, বাণিজ্য, তাই না? বাণিজ্য কেন হবে ভাই? এটা হচ্ছে পরিবেশ। এটা মূলত হচ্ছে গ্রিন হাউজের যে নির্গমন, এইটা কমানোর জন্য, মানে হ্রাস করার জন্য একটি হচ্ছে কি বলবো, যে আন্তর্জাতিক চুক্তি, ইন্টারন্যাশনাল চুক্তি আর কি। যে গ্রিন হাউজের হ্রাস করার জন্য হচ্ছে কি একটা আন্তর্জাতিক চুক্তি। এবং এই কিয়োটো প্রোটোকলটা হচ্ছে 1997 সালে কোথায় ছাপানো? জাপানের কিয়োটো শহরে, জাপানের কিয়োটো শহরে মূলত হচ্ছে এই চুক্তি স্বাক্ষরটা হয়। এবং এটা কি হবে, যা হচ্ছে কার্যকর হচ্ছে 2005 সালে, 2005 সালে, হ্যাঁ 1997 সালে, এমডি হাসান আলী। ঠিক, কিয়োটো প্রোটোকলটা হচ্ছে একটা মূলত হচ্ছে গ্রিন হাউস ইফেক্ট কমানোর জন্য, গ্রিন হাউস ইফেক্ট হ্রাস করার জন্য একটা আন্তর্জাতিক চুক্তি, এবং এটা পরিবেশের সাথে সম্পর্ক। আর এদিকে হচ্ছে যে কিয়োটো প্রোটোকলটা হচ্ছে 1997 সালে জাপানের কিয়োটো শহরে এটা মানে এটা চুক্তি স্বাক্ষরিত হয়। আর এটার কার্যকর হয় হচ্ছে 2005 সালে। আই হোপ এটা ক্লিয়ার আপনাদের। সো আমরা নেক্সট প্রশ্নে যাব। দেখি, বাংলাদেশের প্রথম সাবমেরিন ঘাঁটি কোনটি? কেউ আবার আফার নাম দেখে মানে হুমড়ি খায় না, এখানে চেঞ্জ আসছে। সো বাংলাদেশের এই যে প্রথম যে সাবমেরিন ঘাঁটি, এটা কি, মানে এইটা বর্তমানে হচ্ছে এটার আমি ডিটেলসে যাই। সেটা হচ্ছে কি, বনজা শেখ হাসিনা ছিল। ঠিক আছে, যখন এটা প্রথম ঘাঁটি মানে উদ্বোধন করা হয় বা কমিশন লাভ করে, এটা যদি আমরা মিলিটারি ভাষায় বলি তাহলে এটাকে কমিশন লাভ বলে। তো এই কমিশন লাভ করে হচ্ছে আপনার বনজা শেখ হাসিনা নামে।
তো বনজা শেখ হাসিনা নামে, কিন্তু এটার বর্তমান নামটা কি জানেন? এটা বর্তমান হচ্ছে কি বনজা পেকুয়া। পেকুয়া এটা অবস্থান কোথায়? কক্স বাজার, ঠিক আছে, কক্স বাজারে। তো এটার বর্তমান নাম কি? পেকুয়া, পেকুয়া, ঠিক আছে। সো এটা পেকুয়া হচ্ছে কক্সবাজারে অবস্থিত এবং এটা বাংলাদেশের প্রথম সাবমেরিন ঘাঁটি ছিল। কিন্তু এই যে আফার নাম এখন আর নাই, ঠিক আছে, শেখ হাসিনা নাই। সো এটা এখন কি পেকুয়া, বনজা পেকুয়া ঘাঁটি, এবং এটা কোথায় অবস্থিত? কক্সবাজারে অবস্থিত। 17 ছি, আরে বাবা, সাবমেরিন ঘাঁটি কোনটি ছিল? সাবমেরিন ঘাঁটি সো আমরা নেক্সট স্লাইডে যাই। ইয়েস, পেকুয়া, এই তো অ্যান্সার একদম ঠিক দিয়েছেন, পেকুয়া। দেখেন, ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কোন সম্প্রদায়ের ছিলেন? ভারতের যে রাষ্ট্রপতি, বর্তমান রাষ্ট্রপতি, উনি কততম রাষ্ট্রপতি বলতে পারবেন? ভারতের যে বর্তমান রাষ্ট্রপতি আছেন উনি কততম রাষ্ট্রপতি? কততম, এবং উনি কোন সম্প্রদায়ের, এটা তো প্রশ্নই আছে। সো ভারতের যে রাষ্ট্রপতি উনি হচ্ছে মূলত উনি হচ্ছেন ভারতের 15তম রাষ্ট্রপতি, ঠিক আছে। হ্যাঁ, 18 ডি, ঠিক আছে, আমি তো জানি 18 ডি। তো উনি হচ্ছে সব থেকে কনিষ্ঠ হচ্ছে রাষ্ট্রপতি ভারতের, মানে সর্বকনিষ্ঠ উনি, মানে ভারতের ইতিহাসে সর্বপ্রথম, মানে সর্বকনিষ্ঠ রাষ্ট্রপতি, সর্বকনিষ্ঠ রাষ্ট্রপতি। এবং উনি হচ্ছে একটা মানে সাঁওতাল সম্প্রদায়ের, ঠিক আছে, সাঁওতাল সম্প্রদায়ের। ইয়েস। আচ্ছা, নাচলের কৃষক, এই যে নাচলের কৃষক আন্দোলনের নেতা কে ছিলেন বলেন তো? ফার্স্ট আমরা দেখতে দেখতে প্রায় 19 নম্বর কোশ্চেনে চলে আসছি। সো নাচলের কৃষক সম্প্রদায়ের নেতা কে ছিলেন? এটা ছিলেন মূলত হচ্ছে আপনার ইলা মিত্র ও হাজি দানেশ। যাক, ইলা মিত্র এইখানে হচ্ছে এ ছিলেন, এবং হাজি মোহাম্মদ দানেশ হচ্ছে এইটা এই আন্দোলনের নেতৃত্ব, মানে নেতৃত্ব ছিলেন। সো এই আন্দোলনের বিষয়বস্তু কি ছিল জানেন? বিষয়বস্তু ছিল মোট উৎপাদনের, মানে উৎপন্ন ফসলের 3/2 ভাগ পাবে চাষি, আর 1 ভাগ পাবে হচ্ছে কি জমির মালিক, ঠিক আছে। মোট হচ্ছে এই আন্দোলনের যে বিষয়বস্তু ছিল সেটা কি ছিল জানেন? যে সেটা হচ্ছে যে মোট উৎপন্ন ফসলের 3/2 ভাগ পাবে হচ্ছে কৃষক, 3/2 ভাগ পাবে হচ্ছে কৃষক, আর 1 ভাগ পাবে হচ্ছে জমির মালিক। সো 3/2 ভাগ হচ্ছে কৃষক, 1 ভাগ হচ্ছে মালিক। এই মূলত হচ্ছে এইটার ছিল, বিষয়বস্তুটা ছিল আন্দোলনের। এবং আন্দোলনের নেতৃত্বে ছিলেন হচ্ছে এই যে ইলা মিত্র আর হচ্ছে হাজি মোহাম্মদ দানেশ। এবং এটা সময়কাল কত ছিল? এটা সময়কাল কত ছিল? হ্যাঁ, ইলা মিত্র, ঠিক আছে। এবং এটা হচ্ছে মূলত দিনাজপুর ও রংপুরের দিকে হয়েছিল আর কি, মানে ওই অঞ্চলের দিকে আন্দোলনটা মানে সংগঠিত হয়েছিল। নিচের কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? নিচের কোনটি গ্রিনহাউস গ্যাস নয় দেখেন তো? নিচের কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? নিচের কোনটি গ্রিনহাউস গ্যাস নয়?
আমরা গ্রিন হাউস গ্যাস বলতে কোনগুলো জানি? কার্বন ডাই অক্সাইড, CO2, তারপর হচ্ছে মিথেন, নাইট্রাস অক্সাইড, আর হচ্ছে কি, এবং অনেকগুলো গ্যাস আছে, বাট এখানে দেখেন কি কি আছে, নাইট্রাস অক্সাইড আছে, হবে না। গ্রিনহাউস গ্যাস নয় বলছে, কিন্তু কোনটা গ্রিনহাউস গ্যাস এটা না। কার্বন ডাই অক্সাইড আছে, মিথেন আছে, সো এটার অ্যান্সার হবে অক্সিজেন। 21 নম্বর প্রশ্নে যদি আমরা মুভ করি, তাহলে 21 নম্বর প্রশ্নে হচ্ছে আমরা দেখব কোন দেশটি স্ক্যান্ডিনেভিয়ার অন্তর্ভুক্ত নয়। স্ক্যান্ডিনেভিয়ার অন্তর্ভুক্ত নয়, স্ক্যান্ডিনেভিয়ার অন্তর্ভুক্ত নয়। এই দেশগুলো, স্ক্যান্ডিনেভিয়ার দেশ মনে রাখার একটা সহজ টেকনিক আমরা এখন আজকে শিখব, সেটা হচ্ছে কি ফিডে আসুন। এই যে ফিডে আসুন, ফিতে কি ফিনল্যান্ড, ডে এই কিন্তু ফিডে মানে কি, ফেসবুকে আমরা ফ্রেন্ডদের বলি না যে আরে ফিড চেক কর, বর্তমানে রিলস দেখতে দেখতে ফিড চেক করেন না আপনারা, নিউজ ফিড স্ক্রল করতেছি, তো ফিডের এটা কি ডেনমার্ক, তারপর কি আতে কি হয় আইসল্যান্ড, সুইডেন, দন্তের সাথে কি সুইডেন, আর কি আছে দন্তান্ন, এটা কি হয় নর। সো আমরা যখন পরীক্ষা দিতে যাব অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে যে স্ক্যান্ডিনেভিয়ার দেশ কোনগুলো, সেগুলো হচ্ছে ফিডে আসুন। স্ক্যান্ডিনেভিয়া বললেই ফিডে আসুন। তাহলে আমরা কি কি দেখলাম এখানে, কি নরওয়ে দেখেছি, সো নরওয়ে স্ক্যান্ডিনেভিয়ার দেশে অন্তর্ভুক্ত, সুইডেন দেখেছি, ওই যে ফিডে হচ্ছে ডেনমার্ক দেখেছি, আর আমরা কোনটা দেখি না সেটা হচ্ছে বেলজিয়াম। সো অ্যান্সার কোনটা আমাদের, অ্যান্সার হচ্ছে বেলজিয়াম, ইয়েস বেলজিয়াম। আরে আপনারা তো সব পারেন দেখি, ভালোই অ্যান্সার করেন। তারপর চে গুয়েভারার কোন দেশের, চে গুয়েভারার জন্ম কোন দেশে, চে গুয়েভারার জন্ম কোন দেশে, ঠিক আছে। সো উনি হচ্ছে আর্জেন্টিনার রোজিও শহরে 1928 সালে জন্মগ্রহণ করেন। আপনাদের এখানে আর্জেন্টিনা ফ্যান আছেন, ব্রাজিল ফ্যান আছেন, সো উনি মূলত হচ্ছে আর্জেন্টিনার হচ্ছে কি রোজিও শহরে 1928 সালে জন্মগ্রহণ করেন। তারপরে 1971 সালে কনসার্ট ফর বাংলাদেশ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? দিস ইজ দ্য মানে একটা কমন কোশ্চেন আমাদের, যে কনসার্ট ফর বাংলাদেশ কোন, কনসার্ট ফর বাংলাদেশ হচ্ছে কোথায় অনুষ্ঠিত হয়েছিল, কনসার্ট ফর বাংলাদেশ কোথায় অনুষ্ঠিত হয়েছিল, এটা অ্যান্সার দেন তো। কনসার্ট ফর বাংলাদেশ 23 সি কেন ভাই, 23 সি কিভাবে? সারা খান 23 ছি, আলমিনা আলো 22 সি, আচ্ছা 23 এ, নাইম ইসলাম 23 আচ্ছা ঠিক আছে। কনসার্ট ফর বাংলাদেশ হচ্ছে নিউ ইয়র্ক শহর অনুষ্ঠিত হয়, এবং নিউ ইয়র্ক শহরের কোথায়, নিউ ইয়র্ক শহরের হচ্ছে ম্যাডিসন গার্ডেন, কোথায় ম্যাডিসন গার্ডেনে, ঠিক আছে। এবং এটার আয়োজক কে ছিলেন, আয়োজক ছিলেন হচ্ছে বিখ্যাত সেতারা বাদক পণ্ডিত রবিশঙ্কর, আর হচ্ছে জর্জ হ্যারিসন, মানে যে গায়ক ছিলেন। আর এটার যেটা ব্যান্ড দল ছিলেন, এই ব্যান্ডটার নাম কি ছিলেন কি জানেন? ব্যান্ডটা হচ্ছে কি দি, ব্যান্ডটা কি আমাদের বিট লস, ঠিক আছে, দি বেট লস, এটা হচ্ছে ব্যান্ডের নাম ছিলেন। তাহলে কি 1971 সালে কনসার্ট ফর বাংলাদেশ কোথায় অনুষ্ঠিত হয়? নিউ ইয়র্ক শহরে, এবং নিউ ইয়র্ক শহরে যে ম্যাডিসন গার্ডেন ছিলেন, এই গার্ডেনে অনুষ্ঠিত হয়, এবং এটার আয়োজক ছিলেন হচ্ছে আমাদের বিখ্যাত সেতারা বাদক পণ্ডিত রবিশঙ্কর, আর হচ্ছে কে জর্জ হ্যারিসন। আর এটা যে ব্যান্ড দল ছিল, ব্যান্ডের নাম কি ছিল? দ্য বিটলস, ক্লিয়ার।
আই হ্যাভ এ ড্রিম নামক ভাষণটি কে দিয়েছিলেন? আই হ্যাভ এ ড্রিম নামক ভাষণটি কে দিয়েছিলেন? অনেক সহজ করছেন, আমরা ট্রাই করি অ্যান্সার করার জন্য। অ্যান্সার করেন। আই হ্যাভ এ ড্রিম, অ্যান্ড এইটা হচ্ছে একটা ভাষণ ছিল, এমন একটা ভাষণ যে ভাষণটা মানুষকে এখনো অনুপ্রেরণা যোগায়, ঠিক আছে? মানুষকে এখনো অনুপ্রেরণা যোগায় এই ভাষণটা। সো এই ভাষণটার ছিলেন মূলত কে? মার্টিন লুথার কিং জুনিয়র কে। এবং এই দিনটা 1963 সালের আমেরিকার ইতিহাসে এক স্মরণীয় দিন। মানে আমেরিকার 28 আগস্ট, 23 সালের 28 আগস্ট হচ্ছে আমেরিকান ইতিহাসে একটা স্মরণীয় দিন। এবং মার্টিন লুথার কিং এর একটা ভাষণ আছে, যে ভাষণটা আসলে এখনো মানুষকে দেয়, মানে আপনাদের ক্ষেত্রেও প্রযোজ্য। দেখেন সেটা হচ্ছে কি, যদি উঠতে না পারো তবে মানে যদি উঠতে না পারো তবে দৌড়াও, উঠতে না পারো দৌড়াও, তবে থেমে থেকো না। তারপরে কি, যদি দৌড়াতে না পারো তবে হাঁটো, যদি হাঁটতে না পারো তবে হামাগুড়ি দাও, তবুও তোমার লক্ষ্যে তোমাকে পৌঁছাতে হবে, থেমে থাকলে চলবে না। ঠিক তেমনই আমাদের জীবনেও এই কথাটা অনেক গুরুত্বপূর্ণ, যে আমার অজুহাতের শেষ নাই, আমি দিন শেষে অজুহাত দেখাতে পারলেই বাঁচি, কিন্তু এই অজুহাত দেখায় কতদিন? আমার স্বপ্ন আমি দেখতেছি, আমার স্বপ্ন পূরণ করতে হবে। সো এটা হচ্ছে কথা। ঠিক তেমন উনি বলেছেন যে তুমি উঠতে না পারলে কি হবে? দৌড়াও, আর দৌড়াতে না পারলে হাঁটো, আর হাঁটতে না পারলে হামাগুড়ি দাও, তবুও তুমি তোমার লক্ষ্যে পৌঁছাবা। এটাই হচ্ছে কথা। চব্বিশের মার্টিন লুথার কিং। 25-এর কোনটি সুন্দরবনের উদ্ভিদ নয়? কোনটি সুন্দরবনের উদ্ভিদ নয়? অ্যান্সার করেন তো। সুন্দরবন তো মানে কার কার বাড়ি হচ্ছে সুন্দরবনের কাছে? কার কার বাড়ি সুন্দরবনের কাছে বলেন? সুন্দরবন যাব ঘুরতে। গেওয়া, সরি, কোনটি সুন্দরবনের কোনটি সুন্দরবনের উদ্ভিদ নয়? এটা কি দেখেন, গেওয়া, কেওয়া, মানে কেওড়া আর কি, সরি কেওয়া না, কেওড়া। কেওড়া খেয়েছেন, টক, রাইট? তারপর কি, গজারি আর গোলপাতা। গোলপাতা তো সুন্দরবনের, তো সো এই গজারিটা হচ্ছে সুন্দরবনের কোনো উদ্ভিদ নয়। যাই হোক, আমরা দেখতে দেখতে কিন্তু 25টা প্রশ্ন শেষ করে ফেলেছি আজকের মতো। সো আপনাদের সেই কাঙ্ক্ষিত সাজেশনের দিকে না গেলে আসলে কিভাবে হয় বলেন? কাঙ্ক্ষিত সাজেশনের দিকে আমি আগাই। এখন বলেন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, যেহেতু পরীক্ষার সামনে খুবই সন্নিকটে চলে এসেছে, আশা করি আপনারা খুব ভালোভাবে পড়াশোনা করছেন। এবং দেখেন এইখানে পড়াশোনা করতে হবে। এখন এই শেষ মুহূর্তে পড়াশোনা ছাড়া সামনে আগানো কোনোভাবে পসিবল না। আপনারা স্বপ্ন দেখছেন, স্বপ্ন তো আপনাদের পূরণ করতে হবে। আর আরেকটা জিনিস কি জানেন, এইখানে অনেকে আবার এই সেকেন্ড টাইমার দিবেন, বা সেকেন্ড টাইমে আসলে প্রিপারেশন নিচ্ছেন, তাই না? অনেকেই সেকেন্ড টাইমের প্রিপারেশন নেওয়া শুরু করেছেন, ফাঁকে হচ্ছে এই পরীক্ষাটা দিতে চাচ্ছেন, যে এই পরীক্ষাটা কি হয়, সেকেন্ড টাইমের পরীক্ষা দিবেন সামনে, তাই না? মানে দেয়ার প্রিপারেশন নিচ্ছেন। তো দেখেন এই পরীক্ষাটা আপনি দিবেন না কেন? এখন আমরা এই সাজেশনটা যদি আমি বলি, আপনাদের বলেছিলাম যে আমি একটা সাজেশন দিব। এই সাজেশনের দেখেন, আমরা যদি বাংলাদেশের বিষয়াবলী নিয়ে কথা বলি, আমরা অলরেডি কিন্তু হচ্ছে অনেকগুলা বিষয় এখানে সলভ করে ফেলেছি। যে এই সলভ করার ভিতরে অনেকগুলা টপিক পেয়েছেন, আমি অনেকগুলা টপিকের নাম আপনাদের সাথে বলেছি। তো এই সব কিছু মিলে আজকে আমি একটা সাজেশন আপনাদের দিই, সেটা হচ্ছে কি, বাংলাদেশ পরিচিতি থেকে অবশ্যই কোশ্চেন পাবেন। আমরা যখন
প্রশ্ন সলভ করতে গিয়েছি তখন দেখেছি বাংলাদেশের বিভিন্ন টপিক নিয়ে কথা ছিল, বাংলাদেশের পরিচিতি বা বাংলাদেশের ইতিহাস নিয়ে, প্রাচীন বাংলার ইতিহাস, তারপর হচ্ছে বাংলাদেশের নদ নদী। এই নদ নদী থেকে যে কোনো একটা কোশ্চেন আপনার মাস্ট বি থাকবে। এখানে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় কি জানেন, আমরা যখন প্রশ্ন সলভ করেছি তখন দেখবেন যে সংবিধানের একটা প্রশ্ন আমরা পেয়েছি। সো সংবিধান মাস্ট বি আপনাকে পড়তে হবে এবং এক নজর হলেও দেখে যেতে হবে। তারপর এই জাতীয় সংসদ নির্বাচন আপাতত স্কিপ করে যেতে পারেন, কোনো সমস্যা নেই। বাংলাদেশের রাষ্ট্রপতি, অন্যান্য পদবি, এইগুলা মানে আমরা কম বেশি জানি, সো দেখতে পারেন। বাংলাদেশ পরিচিতি নিয়ে, বাংলাদেশের যে পরিচিতি, বাংলাদেশের যে অবস্থান, এইগুলা নিয়ে একটা তারপর বাংলাদেশ সৃষ্টির যে ইতিহাস, মানে মুক্তিযুদ্ধ, প্রাচীন বাংলার ইতিহাস। প্রাচীন বাংলার ইতিহাস বলতে হচ্ছে কত, প্রাচীন বাংলার ইতিহাস নিয়ে প্রশ্ন আপনার মাস্ট বি থাকবে। সো এটা আপনাকে দেখতে হবে। তারপর হচ্ছে কি ভাষা, কৃষ্টি ও সংস্কৃতি। ভাষা, কৃষ্টি ও সংস্কৃতি। সংস্কৃতি নিয়ে দেখেন আমরা অনেক আদিবাসী সংস্কৃতি দেখেছি, এই যে ক্ষুদ্র নৃগোষ্ঠী দেখেন, জনসংখ্যা ক্ষুদ্র নৃগোষ্ঠী নিয়ে দেখেছি, তারপর বাংলাদেশের সংস্কৃতি, কালচার সবকিছু নিয়ে দেখেছি। সো এইখান থেকে সব থেকে গুরুত্বপূর্ণ টপিক যদি আমি বলি তো সেটা হচ্ছে কি দেখেন, এই যে অর্থনীতি নিয়ে, অর্থনীতি আপনাকে মাস্ট পড়তে হবে। অর্থনীতি দিয়ে মিনিমাম একটা কোশ্চেন আপনি পাবেন। বাংলাদেশের যোগাযোগ মানে দেখলেই হয়ে যাবে, সমস্যা নেই। তারপর জনসংখ্যা, এই যে ক্ষুদ্র নৃগোষ্ঠী নিয়ে প্রশ্ন অবশ্যই পাবেন। জনসংখ্যা নিয়ে না পেলে ক্ষুদ্র নৃগোষ্ঠী নিয়ে অবশ্যই পাবেন, সেটা হচ্ছে আপনাকে দেখতে হবে। তারপরে দেখেন বাংলাদেশে প্রাচীন বাংলার ইতিহাস, দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক। এখান থেকে প্রশ্ন থাকবেই অ্যান্ড আপনাকে অ্যান্সার করতেই হবে। সংবিধান থেকে থাকবে। মুক্তিযুদ্ধ থেকে এবার পসিবিলিটি কম, বাট ট্রাই করতে পারেন। আর এইবার হচ্ছে জুলাই আন্দোলন নিয়ে একটা প্রশ্ন মানে পাইতে পারেন। এই যে প্রাচীন মানে স্থাপত্য কার্যক্রম, মানে প্রাচীন বাংলা যে ছিল, এখান থেকে দেখতে পারেন। সো এইখান থেকে এই টপিকগুলো মোটামুটি দেখলে আপনার মানে অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। তারপরে দেখেন আন্তর্জাতিক থেকে আমরা অলরেডি দেখেছি যে এই যে জাতিসংঘ নিয়ে প্রশ্ন কিন্তু আমরা দেখছি। জাতিসংঘ, তারপর হচ্ছে এই যে জাতিসংঘ বিভিন্ন সংস্থা নিয়ে কোশ্চেন করছি। ওই যে ফার্স্ট যেদিন, সেকেন্ড দিন পড়েছিলাম ইন্টারন্যাশনাল উইমেন সংস্থা। তারপর এখান থেকে কোশ্চেন, এই যে সংস্থা থেকে কোশ্চেন থাকবেই। তারপর আন্তর্জাতিক নদ নদী নিয়ে এতটা ইম্পর্টেন্ট না। তারপর এই যে চুক্তি, আজকে যেমন কিয়োটো প্রোটোকল পড়ালাম, এই আন্তর্জাতিক একটা চুক্তি, এরকম আন্তর্জাতিক চুক্তি বিষয়ে প্রশ্ন আপনাকে অবশ্যই পড়তেই হবে, ঠিক আছে। তারপরে এই যে বর্তমান যে রিসেন্ট যে জিকে বলা যায়, সেটা হচ্ছে কি যে কিছুদিন আগে হচ্ছে এই যে ফিলিস্তিন, ইসরায়েল, তারপর হচ্ছে আপনার এইরকম দুইটা দেশের ভিতরে একটা প্রশ্ন থাকতে পারে। তারপর হচ্ছে ইউক্রেন আর রাশিয়ার তো অনেক আগে হয়ে গেছে, বাট বর্তমানে অনেক হাইপে আছে ইউক্রেন, রাশিয়া। সো এরকম যে রিসেন্ট যে ইস্যুগুলো হচ্ছে, রিসেন্ট যে অ্যাফেয়ার্সগুলো হচ্ছে, এইগুলো হচ্ছে একটু ট্রাই করবেন দেখার জন্য। সো এখান থেকে এরকম এই কোশ্চেনগুলো দেখলে মোটামুটি আপনার ক্লিয়ার হয়ে যাবে। তারপর আন্তর্জাতিক বিষয়গুলো যেগুলো আছে দেখেন, স্ক্যান্ডিনেভিয়ার অঞ্চল, মানে আজকে আপনাদের কিন্তু স্ক্যান্ডিনেভিয়ার অঞ্চলগুলো হচ্ছে খুব সহজে দেখিয়ে দিলাম। এই যে ফিরে আসুন দেখিয়ে দিলাম। সো এটা আর ভুলবেন না আপনারা, আশা করি। তারপরে যে ব্যালিস্টিক রাষ্ট্র, রাশিয়া, ইউক্রেন, যে টপিকগুলো বললাম আর কি, এই টপিকগুলো তো অবশ্যই আপনাকে দেখতে হবে। তারপরে যে যুক্তরাষ্ট্র বিভিন্ন তারপর মৌলিক অংশ দেখেন, এই যে অর্থনীতি, অর্থনীতি নিয়ে আজকে কয়টা প্রশ্ন সলভ করছি, মানে অর্থনীতির বিভিন্ন গ্রন্থ, লেখক, এগুলা কয়টা প্রশ্ন আমরা দেখছেন যে মিনিমাম 3 থেকে 4টা প্রশ্ন সলভ করছি। একটা ইয়ারে যদি 3 থেকে 4টা আসে তাহলে অর্থনীতি কতটা ইম্পর্টেন্ট আপনি জাস্ট ভাবেন আর কি। তারপর হচ্ছে কি ইতিহাস, আইসিটি। এই যে আইসিটি কোশ্চেনটা কিন্তু মানে আইসিটি রিলেটেড কোশ্চেন বর্তমানে খুবই মানে কি বলবো, খুবই হাইপ। সো আইসিটি রিলেটেড কোশ্চেনগুলো অবশ্যই দেখবেন। এখানে ডাবল স্টার না, ট্রিপল স্টার দিয়ে রাখেন। তারপরে হ্যাঁ, এই মূলত হচ্ছে আমাদের আজকের এই যে সাজেশনটা ছিল, এক্সক্লুসিভ সাজেশন। তো সাজেশন দিয়ে আসলে কি হবে, মানে আপনাকে সব পড়তে হবে। আমি ধরেন আমার আইডিয়া থেকে আপনাকে বললাম যে এখান থেকে প্রশ্ন আসতে পারে, কিন্তু আপনাকে মোটামুটি সবগুলাই পড়তে হবে, এবং সবগুলা না পড়ে গেলে আসলে পরীক্ষায় ভালো করা পসিবল না। বাট বিশ্বাস রাখেন আপনারা পারবেন। আপনারা এতদিন অনেকে এখানে সেকেন্ড টাইম পরীক্ষা দিতে আসছেন, তাই না? এই সেকেন্ড টাইম পরীক্ষা দিচ্ছেন, বা অনেকেই হচ্ছে ফার্স্ট টাইমে এখানে প্রিপারেশন মানে সেকেন্ড টাইম পরীক্ষা দিচ্ছেন, দ্বিতীয়বার, তারপরে হচ্ছে ফার্স্ট টাইম পরীক্ষা দিচ্ছেন। তো আপনারা যারা সেকেন্ড টাইম পরীক্ষা দিচ্ছেন তারা অনেকেই অনেক কিছু জানেন অলরেডি, ঠিক আছে। সো এগুলো নিয়ে আমার বলার কিছু নাই। তো আপনারা ট্রাই করতে থাকেন, জাস্ট মাথায় রাখবেন যে আপনাকে পারতেই হবে, এন্ড আপনি
পারবেনই অবশ্যই। যাক, আজকে বেশি কথা না বলে আজকে আমরা এখানে শেষ করব, কারণ অলরেডি অনেক রাত হয়ে গিয়েছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং পড়াশোনার সাথে থাকেন আর লিজেন্ড কেয়ারের পেজের সাথে থাকেন। ইনশাল্লাহ সামনে আগামী দিনে আরও অনেক ভালো কিছু পেতে চলেছেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সাম্প্রতিকের জন্য ক্যাপসুল না, আপনি কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে পারেন বর্তমানে, এটা দেখলেই মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে আপনার।